নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, জ্ঞানেশ কুমার কিংবা সামগ্রিক ইলেকশন কমিশন তাদের বোধহয় এখন রাহুল গান্ধীর নাম শুনেই সম্পূর্ণ রাতের ঘুম উড়ে যাওয়ার মতন অবস্থা। তার কারণ এই কথা আমি আপনি বলছি না, একদম সরাসরি রিপোর্টার তিনি বলছেন, অর্থাৎ আজ তাকের একজন রিপোর্টার, তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেছেন। রিপোর্টার্স অফ এয়ার সেরকম একটি অনুষ্ঠান আজ তাক তৈরি করে এবং সেখানে সামগ্রিক যে আজ তাকের রিপোর্টাররা তারা তাদের সাপ্তাহিক যে অভিজ্ঞতা, বিভিন্ন ধরনের বিভিন্ন সেক্টরের যে অভিজ্ঞতা, কেউ এন্টারটেনমেন্ট জার্নালিস্ট, কেউ পলিটিক্যাল জার্নালিস্ট, তো তারা এসে সম্পূর্ণ বিষয়টা বলেন। এবার আপনাদেরকে বলি, ঐশ্বরিয়া পারিওয়াল তিনি প্রখ্যাত জার্নালিস্ট এবং তিনি তার অভিজ্ঞতাতে রিসেন্টলি বলছেন যে রাহুল গান্ধী তার কতটা প্রভাব এই মুহূর্তে ইলেকশন কমিশনের উপর, সেইটা ব্যাখ্যা করতে গিয়ে তার বক্তব্য যে 4 নভেম্বর তিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের এক আধিকারিককে ফোন করেছিলেন যে আপনারা কি কালকে থাকবেন, কালকে আপনাদের অফিসে আমি যদি যাই ইন্টারভিউ করতে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কি দেখা পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে তিনি বলেন যে 5ই নভেম্বর এবছর পড়েছিল গুরু নানক জয়ন্তী, এবং গুরু নানক জয়ন্তীতে তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সরকারি দপ্তর, তো সেক্ষেত্রে ছুটি থাকছে। পরবর্তী দিন আমরা জানতে পারি হঠাৎ করে সকালবেলা যে হাইড্রোজেন বম, যেটাকে রাহুল গান্ধী আখ্যায়িত করেছেন, সেই হাইড্রোজেন বম ফাটানোর জন্য তিনি একটা প্রেস কনফারেন্স রেখেছেন এবং সেটা আমরা জানতে পারি সকালবেলা। অর্থাৎ আগের দিন কিন্তু সেরকম ঘটনাটা রাহুল গান্ধী জানাননি বা কংগ্রেসের পক্ষ থেকেও জানানো হয়নি। আমরা সামগ্রিক বিষয়টা জানতে পারি 5ই নভেম্বর সকালবেলা। এবার 5ই নভেম্বর আবারও সেই ঐশ্বরিয়া পারিওয়াল তিনি ফোন করেন সেই আধিকারিককে যে আপনারা তো বলেছিলেন যে আপনারা থাকবেন না আজকে, তো সেই ক্ষেত্রে রাহুল গান্ধী তো প্রেস কনফারেন্স করবেন, তেমন একটা খবর উঠে আসছে 12টা নাগাদ, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন। বলছে তখন সেই আধিকারিকের যে উত্তর, সেটা এই ঐশ্বরিয়া পারিওয়াল বলছেন রিপোর্টার্স অফ এয়ারে, যে আজকে শুধু পিয়ন থেকে শুরু করে একদম উচ্চ লেভেলের আধিকারিক পর্যন্ত ইনক্লুডিং জ্ঞানেশ কুমার সবার ছুটি ক্যান্সেল হয়েছে এবং সবাইকে এসে দপ্তরে বসতে হবে এবং রাহুল গান্ধীর সামগ্রিক প্রেস কনফারেন্সটা শুনতে হবে। এইভাবে রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তেমন একটা খবর উঠে আসছে। এবার কেন ভয় পাচ্ছে এবং সামগ্রিক যে ইতিহাস হয়েছে তার পরবর্তীতে আগামী 14ই ডিসেম্বর সেদিন তো একদম দিল্লি রামলীলা ময়দান থেকে ভোট চোর গাদ্দি চোর স্লোগান দিতে দিতে তারা রাষ্ট্রপতি ভবনের দিকে যাবে। তাহলে সেই দিন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার জ্ঞানেশ কুমার তাদের কি অবস্থা হবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। এই মুহূর্তে জ্ঞানেশ কুমার এবং জ্ঞানেশ কুমারের পাশাপাশি যে দুজন বসেন তারা একটা প্রেস কনফারেন্স করেছিলেন 17ই আগস্ট। আপনাদের যদি মনে থাকে, রাহুল গান্ধী প্রথম যে প্রেস কনফারেন্সটা করেন সেটার ডেট ছিল 7ই আগস্ট, যেখানে প্রথম তিনি একদম প্রমাণ দিয়ে বলেন যে ভোট কিভাবে কারচুপি হচ্ছে, অর্থাৎ ভোটার লিস্টের মাধ্যমে ভোটে কারচুপি করা হচ্ছে। এবং তার একটা উত্তর দিতে বসে জ্ঞানেশ কুমার বলেন যে হলফনামা দিয়ে রাহুল গান্ধীকে 7 দিনের মধ্যে সম্পূর্ণ বিষয়টা আমাদেরকে জানাতে হবে, তার যা যা অভিযোগ রয়েছে। কিন্তু তার পরবর্তীতে আসে বিহার ভোটের এসআইআর সম্পূর্ণ বিষয়টা ঘটে যায় এবং বিহারে ভারতীয় জনতা পার্টি কিভাবে জয়লাভ করেছে আপনারা জানেন সবাই, সেই নিয়ে আমরা বহু ভিডিও বানিয়েছি, সেগুলো দেখতে পারেন। কিন্তু এবারে যে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা তৈরি হয়েছে যে রাহুল গান্ধী হাইড্রোজেন বোম ফাটালেন ঠিক বিহার ভোট ছিল 6 নভেম্বর, তার ঠিক আগের দিন 5ই নভেম্বর। এবার 5ই নভেম্বরে ঐশ্বরিয়া পারিওয়াল তিনি তার যা অভিজ্ঞতার কথা বললেন, যেটা আপনাদেরকে বললাম, সেটা যদি আদপেই ঘটে থাকে তাহলে এবার আপনারা বুঝুন আগামী 14ই ডিসেম্বর কি হতে যাচ্ছে। কারণ 14ই ডিসেম্বর তো রাহুল গান্ধী দিল্লি রামলীলা ময়দান থেকে শুধু তিনি নন, তার নেতৃত্বে সামগ্রিক ইন্ডিয়া অ্যালায়েন্স তারা মিছিল করবে ভোট চোর গাদ্দি চোর স্লোগান দিয়ে এবং তার সঙ্গে 5 কোটি মানুষের সই থাকবে। বহু দেশে এতটা জনবসতি নয় যে ভারতবর্ষের যত মানুষ এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে ভোটে ইরেগুলারিটিস সেটার বিরুদ্ধে সই করছে এবং সেই সই সংগ্রহ করা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা কলকাতাতেও কংগ্রেস দপ্তর থেকে খবর নিয়েছি, ইউথ কংগ্রেস তাদের পক্ষ থেকে এই সই সংগ্রহের কাজ চলছে। অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা ভোট চুরি করছে, সরকারি চুরি, এই একদম স্লোগানটা দিয়ে যে সরকার চুরি করছে, এইভাবে একদম মানুষকে সজাগ করার কাজটা পশ্চিমবঙ্গতেও চলছে, ইউথ কংগ্রেস করছে এবং সারা দেশ জুড়ে চলছে। পাঞ্জাব থেকে আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম, ভূপেশ বাগওয়াল তিনি বলছেন যে আমরা পাঞ্জাব থেকে 27 লক্ষ মানুষের সই জোগাড় করে পাঠাচ্ছি। সুতরাং এই যে বিষয়গুলো 14ই ডিসেম্বর সেদিন তো একদম সরাসরি জ্ঞানেশ কুমার
হয়তো রাতে বেলা বাড়িয়ে যাবেন না 13ই ডিসেম্বর রাত্রিবেলা, এরকম একটা প্রেক্ষাপট তৈরি হবে। কিন্তু এই মুহূর্তে যে বিষয়টা, যে কেন তারা হঠাৎ করে সেদিন সারাদিন ধরে অফিসে থেকে গেলেন, 5ই নভেম্বর ছুটি ক্যান্সেল কেন করতে হলো? তাও তো তাদের বাড়িতে বসে প্রেস কনফারেন্স দেখতে পারতেন, সবার বাড়িতেই ওয়াইফাই যাচ্ছে, সবার বাড়িতেই ফোন আছে, স্মার্টফোন আছে, কিংবা টিভি আছে, স্মার্ট টিভি, তো সেখানে তো তারা দেখতে পারতেন। কিন্তু কেন তাদেরকে আসতে হলো, একত্রিত হতে হলো? তার কারণটা হচ্ছে রাহুল গান্ধী কোন বিধানসভা নিয়ে, কোন রাজ্য নিয়ে কি কথা বলবে সেটা তাদেরকে শুনতে হবে, এবং তার প্রেক্ষাপটে তারা তাদের মতন করে উত্তর সাজাবে। তারা প্রেস কনফারেন্স করবে তা বলছি না, তারা তো কখনোই কোনো প্রশ্নের উত্তর দেয় না, কিন্তু তারা তাদের মতন করে উত্তর সাজাবে এবং সেগুলোকে বাজারে একদম সূত্র মারফত যে উত্তরগুলো বিভিন্ন সময় উঠে আসে, সেই উত্তরগুলো আমরা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। অর্থাৎ রাহুল গান্ধী যে কথাগুলো বললেন প্রেস কনফারেন্সে, তার পাল্টা জ্ঞানেশ কুমার যে দেবেন, জ্ঞানেশ কুমার 17ই আগস্ট একদম পাল্টা যে প্রেস কনফারেন্স করেছিলেন, তাতে আরো তিনি নিজের জালে জড়িয়ে পড়েছিলেন। কারণ তিনি সেখানে বলেছিলেন যে আমরা মা বোনেদের সিসিটিভি ফুটেজ দিয়ে দেবো, মা বোনেরা ভোট দিচ্ছে, তাদের কোনো নিরাপত্তা নেই, তাদের কোনো সুরক্ষা নেই। কিন্তু আমরা এই ইলেকশন কমিশনারকেই দেখেছি যে বিহারে ভোটের যে প্রচুর পরিমাণ মহিলারা ভোট দিচ্ছেন, সেখানে কারোর পারমিশন ছাড়া সবার ছবি তিনি ছাপিয়ে দিয়েছেন। সেই জায়গাগুলো কিন্তু কোথাও গিয়ে নিজের জালেই নিজে ধরা পড়ে গিয়েছেন। এবার আপনাদের আরো একটা বিষয় বলি, যে ইলেকশন কমিশন কিন্তু সমস্তটা নজর রাখছে, অর্থাৎ বিরোধীরা যে তাদের ওপর থেকে সম্পূর্ণ আস্থাটা হারিয়েছে এবং তাদেরকে যে আর বিশ্বাস করছে না, তাদের সামগ্রিক কাজকর্মকে যে এই মুহূর্তে চ্যালেঞ্জ করছে বিরোধীরা, সেটা সম্বন্ধে কিন্তু ইলেকশন কমিশন ওয়াকিবহল। এবং এই সরকার কতদিন পর্যন্ত ইলেকশন কমিশনকে সম্পূর্ণ প্রোটেক্ট করে রাখতে পারবে, সেইটা সম্পূর্ণ কিন্তু ইলেকশন কমিশন এই মুহূর্তে ভাবনা চিন্তা করছে। কারণ বিষয়টা যদি রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছায় আদপেই, অর্থাৎ রাহুল গান্ধী যদি একদম সই নিয়ে 5 কোটি মানুষের সই নিয়ে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারেন, তার সঙ্গে অখিলেশ যাদব থাকতে পারেন, তার সঙ্গে এম.কে. স্ট্যালিন থাকতে পারেন, তাদের সবাইকে নিয়ে যদি রাষ্ট্রপতি ভবনে তিনি যান, তাহলে অবশ্যই কিন্তু একটা নজিরবিহীন আন্দোলন তৈরি হবে এবং সেটা ইলেকশন কমিশনের জন্য সবচেয়ে বেশি লজ্জার। এই ঘটনাটা কিন্তু সারা পৃথিবীর মধ্যে কোথাও হয় না, এবং বাংলাদেশে আমরা রিসেন্টলি দেখেছি যে প্রাক্তন ইলেকশন কমিশনার, তাকে রীতিমতন অ্যারেস্ট করা হয়েছে, তাকে গণপিটুনির হাত থেকে পুলিশ বাঁচিয়েছে বলে তিনি বেঁচে গিয়েছেন। এই যে বিষয়গুলো কোথাও গিয়ে কিন্তু একটা বেশ ভয়ের পরিস্থিতি তৈরি করেছে। অন্তত এটুকু আমরা এই মুহূর্তে বুঝতে পারছি যে রাহুল গান্ধী তাকে কোথাও গিয়ে কিন্তু সিরিয়াসলি নিতে বাধ্য হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কারণ তারা জানে তারা কি করছে। বিহারের ভোটে কিভাবে কি হয়েছে কারচুপি, সেগুলো নিয়ে রাহুল গান্ধী ইতিমধ্যেই বৈঠক করেছেন। রাহুল গান্ধী বিহারের রেজাল্ট বেরোনোর ঠিক পরের দিনই, অর্থাৎ 15ই নভেম্বর তিনি মল্লিকার্জুন খার্গে এবং কেসি বেণুগোপাল তার সঙ্গে বৈঠক করেছিলেন, এবং যেখান থেকে বেরিয়ে এসে কেসি বেণুগোপাল বলেছিলেন যে আমরা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ বিষয়টা নিয়ে প্রেস কনফারেন্স করব, যে বিহারের ভোটেও কারচুপি হয়েছে এবং সেই কারচুপি বিভিন্ন জায়গা থেকে প্রমাণ আমাদের কাছে উঠে আসছে, আমরা বিশ্লেষণ করছি। অর্থাৎ এই সামগ্রিক বিহারের ভোট, সেটা নিয়েও যে বিশ্লেষণ, সেটাও যদি রাহুল গান্ধী আবার একটা প্রেস কনফারেন্স মাঝখানে করে এবং তার পরবর্তীতে যদি 14ই ডিসেম্বর সম্পূর্ণ শোভাযাত্রা, একদম প্রতিবাদ যাত্রা যেটা দিল্লি রামলীলা ময়দান থেকে বেরোয়, তাহলে কিন্তু তার প্রভাব সুদূর প্রসারী হতে চলেছে। সেটার প্রভাব যতটা না নরেন্দ্র মোদী অমিত শাহের উপর প্রত্যক্ষভাবে পড়বে, সেটার প্রভাব কিন্তু একদম প্রত্যক্ষভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের ওপর পড়বে, জ্ঞানেশ কুমার তার উপর পড়বে। এবং আপনাদের যদি মনে থাকে যে বিহারে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী হয়ে উঠেছেন এই মুহূর্তে, এবং তার যে তৈরি করা স্লোগানটা, তিনি যে স্লোগানটা দিয়েছিলেন যে জ্ঞানেশ কুমার চোর হ্যায়, এই যে স্লোগানটা, সেটা কিন্তু বড়সড় একটা অভিঘাত। ইলেকশন কমিশন নিয়ে কেউ কথা বলছেন না এখন আর, জ্ঞানেশ কুমার চোর হ্যায়। আপনাদের আরো একটা ইনস্ট্যান্সেস মনে করাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকে এই সামগ্রিক বিএলওদের যে কাজের চাপ, বিএলওরা সুইসাইড করছে, এই সমস্ত নিয়ে একটা চিঠি লিখেছেন, 3 পাতার একটা চিঠি, আপনাদের জানিয়েছি সেই চিঠির কথা। কিন্তু সেখানেও তিনি অ্যাড্রেস করেছেন জ্ঞানেশ কুমারকে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে চিঠি লেখেননি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে চিঠিটা লিখেছেন জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে। অর্থাৎ জ্ঞানেশ কুমারের ওপর কনফিডেন্স মানুষ হারাচ্ছেন। জ্ঞানেশ কুমার চিফ ইলেকশন কমিশনার ভারতবর্ষের, তার উপর মানুষ কনফিডেন্স হারাচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বেশ খানিকটা চাপের পরিস্থিতি। এবং সূত্রের যা খবর, সেটা কিন্তু ইতিমধ্যেই ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের মধ্যে কথা বলতে শুরু করেছে যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব পর্যন্ত এই শীতকালীন অধিবেশনে আনা হতে পারে সংসদে।
সুতরাং বেশ খানিকটা চাপের পরিস্থিতি, এবং ঐশ্বরিয়া পারিওয়াল তিনি যে তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছেন সেটা কিন্তু অবশ্যই আমাদের মনে হলো আপনাদের সামনে রাখা দরকার, কারণ এতটা ভয় পাচ্ছে দেশের বিরোধী দলনেতাকে দেশের একটা সংস্থা যারা ভোট পরিচালনা করে, কিন্তু তার পরবর্তীতেও তাদেরকে কি কেউ চাপ দিয়ে কাজ করাচ্ছে? পশ্চিমবঙ্গের এসআইআর যেভাবে হচ্ছে, তামিলনাড়ুর এসআইআর যেভাবে হচ্ছে, কেরালার এসআইআর যেভাবে হচ্ছে, কিংবা বিহারে যেভাবে 69 লক্ষ মানুষের নাম বাদ চলে গেল এসআইআর এ, সেগুলো কি তাদেরকে কেউ চাপ দিয়ে করাচ্ছে? এই প্রশ্ন এই মুহূর্তে কিন্তু উঠে আসছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।